আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ঢাকার পথে। ডক্টর ইউনূসকে বহনকারী বিমানটি দুপুর 2:13 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। তাঁকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত আছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। আরও উপস্থিত আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ সহ ছাত্র জনতা। তার আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, এসএসএফ সহ মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিমানবন্দরে অভ্যর্থনা শেষে ডক্টর ইউনূস গুলশানের নিজ বাসায় যাবেন। রাত 8টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন তিনি। কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। হাসান, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের এখন কেমন অবস্থা দেখছেন আমাদের জানাবেন। আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগেই এইখানে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে আমি আছি আসলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটিতে। এবং এইখানে আসলে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব তার আসার মূল কারণ হচ্ছে যে এইখানে বিশেষ করে যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে হতাহত শিক্ষার্থীরা যারা বিভিন্ন সময়ে আহত এবং বিভিন্ন সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যে হামলার শিকার হয়েছে বা বিভিন্ন সময় পুলিশের সাথে সংঘর্ষে সেই 17, 18, 19, 20 যেই টানা আন্দোলন ছিল সেই সময়ে সেই সব আহত শিক্ষার্থীদেরকে দেখতে যারা এখনও চিকিৎসা নিচ্ছেন এখানে তাদেরকে দেখতে এসেছেন মির্জা ফখরুল। তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং এইখানে আহত শিক্ষার্থীদের পরিবারের সাথে তিনি কথা বলবেন এবং তাদের খোঁজ খবর নেবেন। এছাড়াও বিএনপির সাথে বিএনপি মহাসচিবের সাথে দলের অন্যান্য নেতারা রয়েছেন। আমরা শুনেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস তিনিও এইখানে আসবেন এবং যে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, যে আন্দোলনের পরে 5ই আগস্ট যেই সরকার ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে কিন্তু আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, অনেকেই মারা গেছেন, শহীদ হয়েছেন। তাদের বাইরেও যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং মামলার শিকার হয়েছেন, বিশেষ করে হামলার শিকার হয়েছেন এবং তাদের বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়েছে, সেসব অনেকেই কিন্তু তাদের কারো হাত পা ভেঙেছে, কারো মাথায় গুলি লেগেছে, কারো শরীরে গুলি লেগেছে। সেই সব শিক্ষার্থী যারা এখানে আসলে চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে, তাদেরকে দেখবেন মির্জা ফখরুল এবং তাদের সাথে কথা বলবেন। পাশাপাশি যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং রোগীর সাথে তাদের সাথেও তিনি কথা বলবেন এবং এই বিষয়ে বিএনপির মহাসচিব বলেছেন যে তাদের বিষয়ে বিএনপি সহানুভূতিশীল এবং বিএনপি তাদের পক্ষ থেকে এইসব আহত শিক্ষার্থীদের দেখভাল এবং বিশেষ করে তাদের চিকিৎসা যাতে সুচিকিৎসা পায় সেই বিষয়টিও তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। মহাসচিব ভেতরে রয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বাইরে আসবেন এবং এখানে অপেক্ষমান সাংবাদিকদের সাথে। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল থেকে আমরা জানছিলাম চিকিৎসাধীন শিক্ষার্থীদের খবর। আবারও যাচ্ছি ডক্টর ইউনূসের আগমন প্রসঙ্গে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, আমরা তো জেনেছি যে খুব অল্প সময়ের মধ্যেই বোধহয় ডক্টর ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করবে। তো আমাদেরকে এই বিষয়ে সার্বিক কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন।
আর কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করার কথা। যে এই জন্য সর্বশেষ যে প্রস্তুতি, বিশেষ করে নিরাপত্তার প্রস্তুতি, আপনি গতকালকে নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনীর প্রধান তিনি বলেছেন যে সার্বিক যে সহায়তা করা লাগে সেটি আজকে থেকে শুরু হলো। এবং এই জায়গাটি আপনি নিশ্চয়ই দেখছেন যে বিমান বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর 3 প্রধানই কিন্তু এখানে এসেছেন তাকে রিসিভ করার জন্য। এখানে সুশীল সমাজের বেশ কয়েকজন প্রতিনিধিকে আমরা এখানে দেখেছি, তারা বিভিন্ন এসেছেন। এখানে গ্রামীণ ব্যাংকের যে প্রতিনিধিরা আছে তারা এখানে এসেছেন। একই সাথে এখানে আমরা দেখেছি যে বিশেষ করে সমন্বয়ক যাদের হাত ধরে এই বিজয় অর্জিত হয়েছে সেই সমন্বয়ক 6 জন কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে তারা ভেতরে ঢুকে তারা বিমানবন্দরে তাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসিভ করার কথা রয়েছে। আর আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে প্রেসের সামনে তার অভিভূতি ব্যক্ত করে তার যে গুলশানের বাসভবন সেখানে তিনি চলে যাবেন। পরবর্তীতে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 8টায় একটি শপথ গ্রহণের কথা রয়েছে। 15 সদস্যের গতকালকে যে জানানো হয়েছিল সেনাপ্রধানের পক্ষ থেকে, সেনাপ্রধানের দপ্তর থেকে জানানো হয়েছে যে 15 সদস্যের একটি উপদেষ্টা কমিটি হতে পারে। সেই উপদেষ্টা কমিটিতে কারা থাকে যদিও নানা ধরনের গুঞ্জন আছে। সেই গুঞ্জনগুলোর মধ্যে রয়েছে, কেউ বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান তিনি হতে পারেন, কিংবা এই ধরনের নানা গুঞ্জন আছে। তবে শেষ পর্যন্ত আসলে নাম জানা ছাড়া কোনো ধরনের নিশ্চিত করে বলা যাবে না যে 15 জন কোথায় আছেন, এই 15 জনের কারা আছেন এই উপদেষ্টা মণ্ডলে। তবে এখন পর্যন্ত যে সাত অবস্থা পুরো জায়গাটিতে, বাইরের যদি অবস্থা বলি, বাইরেও কিন্তু অসংখ্য মানুষ এই ধরনের অবস্থান করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে তিনি কী ধরনের কথা বলছেন সেটি নিশ্চয়ই জানাতে পারবো আপনাকে। জানছিলাম বিমানবন্দর থেকে ডক্টর ইউনূসের দেশে আগমনের সবশেষ খবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। আমরা কথা বলছি তার সাথে। ফাহাদ, ডক্টর মোহাম্মদ ইউনূস কখন পৌঁছবেন আর বিমানবন্দরের এই অবস্থা আপনি কেমন দেখছেন? যেহেতু আপনি ভিতরে আছেন, আমাদেরকে জানাবেন। মিতা, আমরা ভিতরে অপেক্ষমান আছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী যে বিমানটি দুবাই থেকে রওনা হয়েছিল সেটি কিন্তু 2:10 ল্যান্ড করার কথা। আমরা এখনো তথ্য পাইনি সে বিমানটি ল্যান্ড করেছে কিনা, কিন্তু আমরা ভিতরে অপেক্ষমান আছি। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেখানে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার কারণে সাংবাদিক বা সংবাদকর্মী যারা রয়েছেন তারা খুব একটা এদিক সেদিক নাড়াচড়া করতে পারছেন না। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি সেনা প্রধান, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 নেতা রয়েছে তারা কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানানোর জন্য ভিতরে প্রবেশ করেছেন। এবং তাদেরকে আমরা দেখেছি যে তারা এক সাইডে কথা বলছেন। এখন তারাও অপেক্ষায় আছেন বিমান থেকে নেমে প্রফেসর মোহাম্মদ ইউনূস এখানে বের হবেন এবং তাকে অভ্যর্থনা জানাবেন এবং তাকে এখানে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আমরা দেখেছি গাড়ি বহরও সাজিয়ে রাখা হয়েছে বাইরে। এবং বাইরে কিন্তু আমরা দেখেছি যখন ঢুকি আরো 1 ঘন্টা আগে, তখন দেখেছি যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন সহ ছাত্র আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিল তারা কিন্তু বাইরে অপেক্ষমান হচ্ছে ফুলের তোড়া নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানানোর জন্য। তো বাইরের যদি এবং ভিতরের, এয়ারপোর্টের বাইরে এবং ভিতরের আইন শৃঙ্খলার অবস্থা যদি বলি, খুবই টাইট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেক সদস্য সতর্ক অবস্থা রয়েছে, কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয়, কোন রকম অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য সেনাবাহিনী, র্যাব, পাশাপাশি অন্যান্য বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এখন সবাই অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা কখন প্রফেসর মোহাম্মদ ইউনূস বের হবেন এবং তিনি বের হয়ে তাকে সম্বর্ধনা দেওয়ার পর সংবাদ কর্মীদের সাথে তার কথা বলার কথা রয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদি কথা বলে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। মিতা, বিমানবন্দর থেকে আমরা জানছিলাম ডক্টর ইউনূসের দেশে আগমনের সবশেষ খবর। চুরি ডাকাতি রোধে রাজধানীর পাড়ায় পাড়ায় সতর্ক অবস্থানে রয়েছে এলাকাবাসী। সন্দেহভাজন কাউকে দেখলেই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থাপনাতেও নিয়োজিত রয়েছেন শিক্ষার্থীরা। মন্দির সহ উপাসনালয়গুলোতেও পাহারায় রয়েছেন জনগণ। কোনো মহলকে পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন জায়গায় সতর্ক পাহারায় শিক্ষার্থীরা। চুরি ডাকাতি রোধে তাদের এই অবস্থান।
কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না হয় সেনাবাহিনীকে সহায়তা করছে তারা। অপরাধীদের দেখলেই আটক করা হচ্ছে। কোনোভাবেই পরিস্থিতি ঘোলাটে না হয় এলাকাভিত্তিক নিরাপত্তা কমিটি করা হয়েছে। এদিকে ট্রাফিক ব্যবস্থাপনায়ও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। আনসার বাহিনীকে সহায়তা করছে তারা। শুধু ট্রাফিক ব্যবস্থাপনা নয়, মন্দির ও উপাসনালয়গুলোতে অবস্থান নিয়েছে তারা। আমরা দিনের বেলা এরকম ট্রাফিকের দায়িত্বটা পালন করি, আর আজকে আমরা এক্সট্রা বাজার মনিটরিং গ্রুপিংও করেছি। আর রাতের বেলা আমরা যেটা করি, যারা শিফটিং ভাগ করে করে এরিয়ার যে মন্দির, তারপর এখানে একটা চার্চ আছে দেখতে পাচ্ছেন, ওগুলো আর কি পাহারা দিই আমরা। যে রাতে চুরি ডাকাতির ব্যাপারে রাতেও আমাদের অনেক স্টুডেন্ট, ট্রাফিক পুলিশ পাশাপাশি বিভিন্ন মন্দির টন্দির পাহারা দিচ্ছে এবং বিভিন্ন যে সরকারি স্থাপনাগুলো আছে ওইদিকে ওরা দেখাশোনা করতেছে। দুষ্কৃতিকারীরা যাতে কোনো নৈরাজ্যের সুযোগ নিতে না পারে সেদিকে সতর্ক অবস্থানে ছাত্র জনতা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। দেশের চলমান পরিস্থিতিতে কেউ যাতে ধর্মীয় উপাসনালয়ে হামলা, হিন্দুদের বাড়ি, ব্যবসার প্রতিষ্ঠানে লুটপাট করতে না পারে সেজন্য মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিচ্ছে। এছাড়া জনগণকে সচেতন করছে শিক্ষার্থীরা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক সংকটে কোনো দুষ্কৃতিকারী যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সুনামগঞ্জ মন্দিরে পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা। 5 আগস্টের পর থেকে সুনামগঞ্জে দিনে রাতে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মন্দির সনাতন ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তার জন্য কাজ করছেন। কমি মাদ্রাসার কিছু ছাত্ররা আছি, বিশেষ করে আমরা সম্প্রীতি শহর সুনামগঞ্জ শহর, এখানে যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কেউ না ঘটাইতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। নেত্রকোনার সংখ্যালঘু ধর্মীয় উপাসনালয় তাদের বাড়িঘরের আশপাশে পাহারা বসিয়েছে বিএনপি নেতাকর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে এলাকার সাধারণ মানুষও। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী শহরে নাগরা এলাকার শিব মন্দির, দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। নাগরাবাসী মিলে এই মন্দির আমরা পাহারা দিতেছি। কোনো অসুবিধা, কোনো যদি কিছু হয় এটা আমরা দেখব। কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় রাত জেগে পাহারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্রসহ সাধারণ মানুষ। বগুড়াতেও মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির জরুরি সভা করে কমিটি গঠন করা হয়। এরপর জেলার সকল মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়া হয়। লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে রাত জেগে পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে মিথ্যা অভিযোগ ও গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ছড়ানো বিভিন্ন মহলের গুজবগুলোর ফ্যাক্ট চেক করেছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ডয়েচে ভেলে এবং ডন অনলাইন। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে বৃহস্পতিবার ফ্যাক্ট চেক ফলস ক্লেম ফুয়েল এথনিক ক্লিনজিং ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্টে দেখিয়েছে পুরনো বিভিন্ন ছবি ব্যবহার করে ভারতীয় অনেক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার বা এক্স প্ল্যাটফর্ম টিকটকে গুজব ছড়াচ্ছে। সম্প্রতি হিন্দু বাড়িঘর, ব্যবসার প্রতিষ্ঠান বা মন্দিরে হামলার ঘটনা না ঘটলেও গুজব ছড়ানো হচ্ছে। এছাড়া ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশটির শিক্ষার্থী ও জনতারা পাহারা ও টহল দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্টও বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলার অভিযোগ করে এবং গুজব ছড়ানো হচ্ছে বলেও জানায়। তারা বলে শিক্ষার্থী জনতা সহিংসতা প্রতিরোধে পাহারা বসিয়েছেন। এছাড়া বুধবার রাতে জাতীয় হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিকের ভাইরাল হওয়া ভিডিওতে তিনি গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন এবং গুজব না ছড়াতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই। কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল, তাদের বাড়িতে, শুধু হিন্দু বাড়ি না, মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে, সেটা ব্যাপক বিষয় না। কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে, নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে। তো শেখ হাসিনা ভারতে গিয়েছে, আপনারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন, সে ভারতও রক্ষা করতে পারবে, তা আপনার 7 সিস্টারও রক্ষা করতে পারবে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন পদত্যাগ করেন। তার একদিন পরই সিনিয়র আইনজীবী আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
দেশে পৌঁছেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মোহাম্মদ। আমরা সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার কাছে। ফাহাদ, বিমানবন্দরের অবস্থা এই মুহূর্তে কেমন দেখছেন আমাদের জানাবেন। মিতা, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরেছেন কিছুক্ষণ আগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি, আপনি জানেন যে তিনি ফ্রান্সে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের এই পরিস্থিতির সময়। তারপরে কিন্তু গতকালকে তিনি ফ্রান্স থেকে রওনা হয়েছেন এবং আজকে সকালে তিনি ফ্রান্স থেকে দুবাই আসেন। দুবাই থেকে কানেক্টিং ফ্লাইটে কিন্তু বাংলাদেশে এসেছেন এবং 2:10 কিছুক্ষণ পরে আমরা যেটুকু জানতে পেরেছি যে ওনার বিমানটি ল্যান্ড করেছে এবং তাকে তিনি এয়ারপোর্টে যখন প্রবেশ করেন তখন বিমান বাহিনী প্রধান, সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধান সহ ছাত্র আন্দোলনের যে 6 নেতা রয়েছে তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তারা এখনো আমাদের এখানে আমরা প্রেস ব্রিফিং রুমে অপেক্ষা করছি। সেখানে এখনো প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ 3 বাহিনীর প্রধান সহ কেউ এখনো প্রবেশ করেননি। তারা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তিনি এখানে প্রবেশ করবেন এবং গণমাধ্যমের সামনে তিনি কথা বলবেন। এই পরিস্থিতির পরে কিন্তু উনি দেশে আসার পরে এটি হবে গণমাধ্যমের সাথে তার প্রথম সরাসরি কথা বলা। এবং আমরা যেটুকু জানি যে বাইরে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য গাড়িবহর রেডি করা আছে এবং তিনি এখান থেকে সরাসরি গুলশানে তার বাসায় চলে যাবেন। এবং আপনি জানেন যে রাত 8টায় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি দায়িত্ব নেবেন এবং বাকি যে সদস্যরা রয়েছে তারাও আজকে দায়িত্ব নেবেন, অর্থাৎ রাষ্ট্রপতির মাধ্যমে তারা শপথ গ্রহণ করবেন। তো এখন ভিতরে আমরা সাংবাদিকরা অপেক্ষা করছি, বাইরেও সাংবাদিকরা অপেক্ষা করছে এবং এয়ারপোর্টের ভিতরে এবং বাইরে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এয়ারপোর্টের বাইরে আমরা দেখি যখন প্রবেশ করি তখন বাইরে সাথে যারা নেতাকর্মী ছিল, পাশাপাশি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের যেসব কর্মকর্তারা ছিল তারা কিন্তু অপেক্ষা রয়েছে বাইরে। যখন গাড়ি ভর্তি বের হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের তখন তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। অনেকে আমরা দেখেছি জাতীয় পতাকা হাতে নিয়ে অপেক্ষা করতে এবং বাইরেও কিন্তু আমরা প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছি এবং ভিতরেও একই অবস্থা। তো আমরা অপেক্ষা করছি কখন প্রফেসর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং এখানে তিনি এসে কথা বলবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। মিতা, বিমানবন্দর থেকে ডক্টর ইউনূসের দেশে আগমনের সবশেষ খবর শুনছিলাম। আমরা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই অবতরণ করেছেন তাকে বহনকারী বিমানটি। তো এই বিষয়ে আমরা জানতে চাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিকের কাছে। তিনি বিমানবন্দরের বাহিরে অবস্থান করছে, তার সাথে আমরা কথা বলছি। নিয়ামুল আজিজ, এখন কেমন অবস্থা দেখছেন বিমানবন্দরের বাহিরে? এই মুহূর্তে চিত্রটি আমাদের জানাবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে বিমানবন্দরের এই যে জায়গাটি কিছুক্ষণ পরে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বের হয়ে আসবেন ঠিক সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং যে কারণে প্রচণ্ড পরিমাণ কড়াকড়ি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা যেটি হয়ে থাকে সাধারণত, যেহেতু তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এই কারণে এই বাড়তি নিরাপত্তাটুকু নেওয়া হয়েছে। কারণ এখানে আমরা দেখেছি যে শুধু বিমানবন্দর নয়, বিমানবন্দরের বাইরে অসংখ্য তার শুভানুধ্যায়ী তারা কিন্তু এসছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তবে ভেতরে আমরা যাদেরকে দেখছি তাদের ভিতরে বেশিরভাগই হচ্ছে বিমানের কেবিন ক্রু থেকে শুরু করে বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে গেটটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই কিছুক্ষণ আগে ওয়াহিদ উদ্দিন মাহমুদ, তারপর আমরা দেখেছি যে জনপ্রশাসন যে কর্মকর্তা তারা এখানে প্রবেশ করেছেন। একই সঙ্গে সিনিয়র সচিব যিনি সাধারণত নিয়োগ দিয়ে থাকেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের, তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছেন তারাও তাকে এখানে রিসিভ করার জন্য এখানে এসেছেন। কিছুক্ষণ আগে এখানে এসেছে যাদেরকে বলা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের নেপথ্যের নায়ক, তারাই কিন্তু এখানে এসেছেন। সার্জিস এসেছেন, এখানে হাসানাত এসেছেন, তাদেরকেও কিন্তু শুভেচ্ছা জানানো হচ্ছিল এই ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা দেখছি বাংলাদেশের যে পতাকা রয়েছে সেই ছোট ছোট পতাকাগুলোকে ওড়ানোর মাধ্যমে 2024 সালে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানকে স্বাগত জানানো হচ্ছে।
এবং বলা হচ্ছে এখানে যেই কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, এখানে যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে এখানে বঞ্চিত আছেন, সেই বঞ্চিত, সেই নিপীড়িত কিংবা তাদের যে পদোন্নতির যে বিষয়গুলো আছে, তাদের যে দাবি দেওয়ার বিষয়গুলো আছে, সেগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস এলে কিছুটা হলেও পূরণ হবে। আর আপনি নিশ্চয়ই জানেন যে আজকে 8টায় একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে, যেটি গতকালকে বলা হয়েছিল। তার মানে আজকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে যাবে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের 15 জন কারা থাকছে সে বিষয়টি এখন আমরা এখান থেকে অন্তত নিশ্চিত হতে পারিনি, তবে বেশ কিছু নাম শোনা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, তাকে বলা হচ্ছে শিক্ষাবিদ নাম করা হচ্ছে। বেশ কয়েকজনের নাম বলা হচ্ছে। ইকবাল করিম ভূঁইয়া, তার নাম করা হচ্ছে, তিনি সাবেক সেনাবাহিনীর প্রধান ছিলেন, তার কথা বলা হচ্ছে। এর বাইরেও বেশ কিছু নাম আসছে। অর্থনীতিবিদ হিসেবে কিছুক্ষণ আগে যে ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি এসেছেন, তার নামও শোনা যাচ্ছিল। কিন্তু সত্যিকার অর্থে কারা কারা এখানে থাকবেন, কিংবা আগের যে সাবেক কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তার নামও কিন্তু শোনা যাচ্ছে। সেই মানুষগুলো কি এই উপদেষ্টা মণ্ডলীতে থাকতে পারবেন কি না, সেই বিষয়টি আসলে নিশ্চিত আমরা হব 8টার দিকে। এজন্যই এই নামের তালিকাগুলো তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, তখনই তারা এখানে শপথ গ্রহণ করার জন্য যে উপস্থিত হবেন। এবং আজকে ইউনিস সেন্টার থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখান থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে তার বাসভবন গুলশানে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং সেখান থেকে তিনি ধীরে ধীরে তার যে পরবর্তী কার্যক্রমগুলো আছে, যারা তার সাথে দেখা করার কথা তাদের সাথে দেখা করে তিনি বঙ্গভবনে যাবেন, সেখানে শপথ পড়বেন। তার নেতৃত্বে যে 15 সদস্য থাকবে তারাও শপথ পড়বেন। শপথ পড়ে বাংলাদেশের যে রূপরেখা সেটি তারা ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করবেন। ধীরে ধীরে তাদের যে পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ যে সংস্কার, রাষ্ট্র সংস্কারের যে ডাক দিয়েছিল শিক্ষার্থীরা, সেদিকেই তারা এগিয়ে যাবেন বলে বেশ কয়েকটি গণমাধ্যমকেও তারা জানিয়েছেন। গতকাল এনডিটিভি ভারতের একটি টেলিভিশনকে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেই বিষয়টি তারা এখানে দেখতে চান। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সে সত্যিকার অর্থে বাস্তবিকভাবে তারা দেখাবেন এখানে কোনো ধরনের দলীয়করণ, রাজনীতিকরণ কিংবা কোনো ধরনের ব্যক্তি স্বার্থের কারণে কাউকে বঞ্চিত করা হবে না। যেখানে সাধারণ মানুষের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের দাম থাকবে, যেখানে সাধারণ মানুষ তাদের মতো করে বেঁচে থাকার অধিকারগুলো পাবে, কথা বলার অধিকার পাবে, সাংবাদিক কিংবা মিডিয়া যারা তারা কথা বলার অধিকার পাবে, তারা অনুসন্ধানীমূলক কোনো ধরনের প্রতিবেদন করলে তাদেরকে কোনোভাবেই বাধা দেওয়া হবে না। এই বিষয়গুলো নিয়েই গতকালকে কথা বলেছে এনডিটিভিকে। এনডিটিভির একটি কনসার্ন ছিল যে বাংলাদেশের যে কিছুদিন যে ধরনের একটি সংঘর্ষ হচ্ছে কিংবা প্রতিপক্ষের উপর কিছুটা হামলা হয়েছে, সেই হামলাগুলোর ব্যাপারে তিনি কনসার্ন ছিলেন। তিনি বলেছেন এটি আসলে যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা বা গণতান্ত্রিক মূল্যবোধকে কোনো ধরনের পাত্তা দেননি, তোয়াক্কা করেননি, এই কারণে এই ধরনের ঘটনা সৃষ্টি হয়েছে। তবে তিনি দৃঢ়ভাবে বলেছেন আগামী দিনগুলোতে এই ধরনের ঘটনা থাকবে না। সাধারণ মানুষ আজকে আপনাকে আরেকটি বিষয় বলতেই চাই, আপনাকে আরেকটা বিষয় জানাতেই চাই যে আজকে বিশেষ করে গত 3 দিন থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে যেভাবে নিজেদেরকে উজাড় করে দিয়েছেন রাষ্ট্র গঠনের কাজে। বিশেষ করে আমরা দেখেছি যে প্রত্যেকটি সিগন্যালে সত্যিকার অর্থে বাস্তবিকভাবে দেখা যায় যে দীর্ঘক্ষণ অপেক্ষা করা লাগছে। আমরা দেখছি কয়েকটি গাড়ি এখান দিয়ে চলে যাচ্ছে, বিশেষ করে র্যাবের কয়েকটি গাড়ি চলে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে বিমানবন্দরে এসে পৌঁছেছেন, তাকে আমরা এখানে কথা বলতে দেখব কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তবে তার যে অগ্রবর্তী যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে র্যাবের গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো কিছুক্ষণ আগে বের হয়েছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি, সেই বিষয়টি আমরা অনেকটা নিশ্চিত করে বলতে চাই। আপনাদের যে কথা বলছিলাম যে বিশেষ করে তিনি গতকাল যে বিবৃতি দিয়েছিলেন, সেই বিবৃতিতে তিনি বলেছেন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, গণতান্ত্রিক মূল্যবোধ ছিল, ভোটের অধিকার ছিল কিংবা মৌলিক অধিকারগুলো কোনোটিই আসলে বাস্তবায়ন করা হয়নি। স্বাধীনতার যে মৌল চেতনা, সেই চেতনার বিরুদ্ধে কিন্তু কাজ করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, এবং 15 বছর একের পর এক
ভোটারবিহীন কিংবা রাতের ভোটে তারা যে ক্ষমতা এসছেন এই বিষয়গুলোকে নিন্দা জানিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি বলেছেন যে এই ধরনের ঘটনাকে কিন্তু আর ভবিষ্যতে যেন না ঘটে এই ধরনের কিছু আইনের বাস্তবায়ন তারা দেখতে চান। সেটি কিন্তু তিনি বলেছেন যে শুধু তার দাবি নয়, সাধারণ মানুষের দাবি। বাংলাদেশে যে বসবাসরত 16,40,00,000 মানুষ তাদের সবার দাবি। এখানে যারা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আছে তারা এখন এসছেন তাকে রিসিভ করার জন্য। আসলে আজকে যখন ক্ষমতার পালাবদল হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছে, তাকে আসলে রিসিভ করার জন্য সেটা চাকরির কারণে হোক কিংবা নিজেদের ভালোবাসার থেকে হোক কিংবা নিজেদের পাওয়ার কোনো কিছু পাওয়ার চাহিদা থেকে হোক তাদেরকে কিন্তু বারবার ধর্ণা দিতে দেখা যায় যে সরকার পরিবর্তন হলে তাদের ভাগ্যে পরিবর্তন হবে, সে বিষয়টি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এসএসএফের একটি দল ভেতরে প্রবেশ করেছে। নিঃসন্দেহে তারা, যেহেতু তিনি বাংলাদেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে, তাকে গার্ড দিবেন এবং তার নিরাপত্তায় যেন কোনো ধরনের ঘাটতি না হয় এই জন্য এখানে বিমান বাহিনী, সেনাবাহিনী যে সদস্যরা আছেন তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখানে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের থানাগুলোতে এখন পুলিশ শূন্য, এখন সেখানে আনসার দায়িত্ব পালন করে এবং বাংলাদেশের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আনসাররা রয়েছেন। কোনো কোনো জায়গায় আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন। তো সব মিলিয়ে আসলে এখানে আমরা কিন্তু তাদেরকে দেখেছি, আনসার ভিডিপির যে সদস্যরা তারা এখানে এসে পৌঁছেছেন। যে রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী একটি বিজয় গণঅভ্যুত্থান ছাত্ররা অর্জন করেছে, শুধু ছাত্ররা নয়, ছাত্র জনতা পুরো বাংলাদেশের অর্জন এটি। এবং সেখানে আমরা দেখেছি যে অসংখ্য মানুষকে আত্মাহুতি দিতে হয়েছে। আমরা বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের সূত্র দিয়ে বলি, গত কয়েকদিনে 328 জনের বেশি মানুষ মারা গিয়েছেন গত 3 দিন, আগের 3 দিন যদি ধরা হয়। এবং এর আগে আমরা দেখেছি যে 16 তারিখ থেকে শুরু করে 4 আগস্ট পর্যন্ত সেখানেও কিন্তু 350-র মতো মানুষ মারা গিয়েছে। তার মিলিয়ে 600 মানুষের জীবনের বিনিময়ে এই ধরনের একটি অর্জন, সেই অর্জনটি আসলে ছোট করে দেখবার নয়। ছাত্ররা চাইছেন, শিক্ষার্থীরা চাইছেন, আপামর জনসাধারণ চাইছেন যে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতিগুলো তারা যেন কোনো ক্ষমতার অপব্যবহারের জন্য তারা ব্যবহৃত না হয়। পুলিশ বাহিনীর যারা রয়েছেন তাদের যেন আমূল সংস্কার করা হয় এবং পুলিশ বাহিনীর যারা অসাধু ব্যক্তিরা রয়েছেন, ইতোমধ্যে আইজিপি তাদেরকে বলেছেন যে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, যারা অতি উৎসাহিত হয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন ছাত্রদের, যে কারণে তাজা প্রাণ ঝরে গেছে। যেখানে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গুলি করার কারণে, নির্বিচারে গুলি করার কারণে শিশুরাও কিন্তু মৃত্যুবরণ করেছে। এবং সেনাপ্রধান কিন্তু প্রথম দিন দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন যে যারা আছেন তাদের অবশ্যই বিচারের আওতা নিতে হবে। বিচারের আওতা না নিলে এই ধরনের বাংলাদেশের যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন, ভেতরে এই মুহূর্তে ভেতরে আছেন আমাদের আরেকজন সহকর্মী আছেন ফাহাদ মোহাম্মদ। সেখানকার পরিস্থিতিকে আমরা নিশ্চয় তার থেকে শুনে আসি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। ফ্রান্সের প্যারিসে তিনি চিকিৎসা শেষে 2:15 নাগাদ দুবাইগামী একটি ফ্লাইটে করে তিনি বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান, পুলিশ প্রধান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল ছাড়াও প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং তার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা আমরা দেখেছি তাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তিনি কিছুক্ষণের মধ্যে, উনি এখন ভিআইপি লাউঞ্জে আছেন, কিছুক্ষণের মধ্যে উনি এইখানে একটি গণমাধ্যমের সাথে কথা বলার জন্য একটা আয়োজন করা হয়েছে। একটি কক্ষে আমরা অবস্থান করছি, সেই কক্ষে আমরা সাংবাদিকরা সবাই অপেক্ষা করছি 1-2 ঘন্টা ধরে। তিনি কিছুক্ষণের মধ্যে আশা করছি এখানে এসে গণমাধ্যমের সাথে প্রথম সরাসরি কথা বলবেন। প্রফেসর নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে বিমানবন্দরে স্বাগত জানাতে আমরা
দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিমানবন্দরে উপস্থিত হয়েছেন এবং এই কোটা আন্দোলনের সাথে যারা যেসব নেতৃস্থানীয় ছাত্ররা জড়িত ছিল তাদেরকে আমরা দেখেছি বাইরে অপেক্ষা করতে এবং ভিতরে 6 জন শিক্ষার্থী নেতা তারা প্রবেশ করেছে। বাইরে আমরা যদি চিত্রটা বলি, আমরা অনেকক্ষণ আগে যখন ঢুকেছি বিমানবন্দরের ভিতরে তখন দেখেছি যে বাইরে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন সহ ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারাও কিন্তু তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন এবং বিমানবন্দরের ভিতরে এবং বাইরের পরিস্থিতি যদি আমি এখন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থান রয়েছে এবং বিমানবন্দরের ভিতরে ভিভিআইপি যখন আসে, কোনো ভিভিআইপি যখন আসে যেরকম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় সেরকম নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু আমরা দেখেছি ভিতরে এবং বাইরে নেওয়া হয়েছে। আপাতত সাধারণ জনগণের চলাচল কিছুটা সীমিত করা হয়েছে ভিতরে এবং বাইরে অবস্থান আমরা দেখেছি। তো প্রফেসর মোহাম্মদ ইউনূস এখনো ভিভিআইপি লাউঞ্জে আছেন, হয়তোবা উনি 3 বাহিনীর প্রধান সহ সমন্বয়কদের সাথে কথা বলছেন। কথা বলার পরে হয়তোবা তিনি এই গণমাধ্যমের সাথে কথা বলতে এই কক্ষে প্রবেশ করবেন। আমরা এখানে অপেক্ষমান আছি। মিতা, আমরা শুনছিলাম বিমানবন্দরের ভেতর থেকে ফাহাদ মোহাম্মদের কাছ থেকে। আমরা আবার বিমানবন্দরের বাহিরের পরিস্থিতি সম্পর্কে জানবো নিয়ামুল আজিজ সাদিকের কাছ থেকে। এই কারণে সার্বিক প্রস্তুতি রাখা হয়েছে, যেহেতু তিনি সরকার প্রধান এখন, সেই কারণে প্রস্তুতির কিন্তু কোনো ধরনের কমতি রাখা হচ্ছে না। বিশেষ করে এখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন বাহিনী, শুধু সেনাবাহিনী বিমান বাহিনী বললে ভুল হবে। শুধুমাত্র আজকে আমরা যেটা দেখিনি সেটি হচ্ছে পুলিশের কোনো উপস্থিতি আমরা দেখিনি, তবে র্যাবের উপস্থিতি কিছুক্ষণ আমরা আগে দেখেছি। এখানে ফায়ার সার্ভিসের উপস্থিতি দেখেছি, এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আমরা দেখেছি যে শুরুর দিকে আছে একদম বিমানবন্দরের শুরুর দিকে নিরাপত্তায়। এবং এখানে আমরা যেটা দেখছি যে বিশেষ করে সেনাবাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, সেনাবাহিনীর যে নিরাপত্তায় যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং একই সঙ্গে এখানে আমরা দেখছি যে মিডিয়া কর্মীদের উপস্থিতি। সবাই শুরু করবে, সবাই শুরু না, আমারও ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা ছবি করলো। হ্যাঁ ছবি আসো সবাই আসো সবাই হ্যাঁ দাদার কাছে আসো, সামনে আসো আর সামনে ভাই চলবে কি করবে স্যার? he is still injured in the violence. জি ফুলটা নামায় রাখুন। আচ্ছা আপনি তোমার পিছনে করে দিন। হ্যাঁ আপনি পিছনে মাঝখানে থাকেন, তাহলে আপনাকে দেখা যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গৌরবের দিন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। তারা আমার পাশে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের।
যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ ভুলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে, এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তা না হলে এই স্বাধীনতা থেকে পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যাদেরকে এটা করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে নেয়, এবং তরুণ সমাজকে বোঝানো যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে, এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি, সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। তোমাদের মধ্যে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। এটা শুধু বই খাতাতে লেখার জিনিস না, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, সেটা করা। এটা আমরা এই আজকে আমাদের পুরো কাজটা হলো, দায়িত্বটা হলো তারা যেটা অর্জন করে নিয়ে এসছে, এখন তাদেরকে দিয়ে এটাকে করিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায়, যেখানে সুযোগ পায় তার একটা কষ্ট দেওয়া, তার থেকে নিংড়ে দেওয়া, যে সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে, এটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে চলা, এটা হলো সরকার। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার দাঁড়ায় কোনো সময়। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার নেওয়ার ভালো আছে, এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই, এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু থেকে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। এর মধ্যে আমরা শুনলাম, আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না। তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে, তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম, 2 টাকা দিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না হয়। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলাটা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা
আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছে, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন। আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায়, সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ। কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর হয়ে নিজের প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো গা শিউরে উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কাণ্ড। তাদেরও এটা স্পর্শ করেছে, তাদের তরুণরাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকের থেকে শুরু করলাম, যেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে কোশ্চেন আমি নিলাম না, আর দিও না। থ্যাংক ইউ। আজকে হবে কথা তো হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, আচ্ছা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি বলেছেন যে দেশের মানুষের সহযোগিতা তিনি চান, কারণ দেশের মানুষের এই অভূতপূর্ব সাড়ার কারণে কিন্তু আজকে বাংলাদেশে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি গাড়ি বেরোচ্ছে, এবং এই গাড়িতেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণ পরে তিনি বের হবেন। এবং সেখানে কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন যে এই যে বাংলাদেশের যে স্ট্যাবিলিটি, বিশেষ করে স্থিতিশীলতা, সেটি তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেন কোনো ধরনের বাংলাদেশের মানুষ যেন নিরাপত্তাহীনতা না ভোগে, যেই জন্য এত কষ্ট করেছেন, এতগুলো মানুষের প্রাণ ঝরে গেছে, সেই বিষয়টি যেন নিশ্চিত করা হয়, এটি তার জন্য প্রধান চ্যালেঞ্জ। গতকালকে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারও একই কথাই তিনি বলেছেন, একই কথা বারবার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে আজকের বাংলাদেশে স্ট্যাবিলিটি ফেরানো, বিশেষ করে এক পক্ষ অপর পক্ষের উপর যেন কোনো ধরনের প্রতিহিংসা করেন, কোনো ধরনের কাজ না করে, সেই বিষয়টি যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়টি। এবং এখানে অন্যান্য যে সংখ্যালঘু রয়েছে তাদের বাড়িঘরে যেন কেউ ধরনের হামলা না হয়। একই সঙ্গে এখানে যে সাধারণ মানুষরা রয়েছে তারা যেন নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারে, তাদের যে কাজগুলো রয়েছে। যেহেতু এখন পুলিশ নেই, এবং এই পুলিশহীন রাষ্ট্রে তারা যখন আবার ব্যাক করবেন, হয়তো ততদিন পর্যন্ত এই যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা ফেরানোর জন্যই একটি বড় চ্যালেঞ্জ বলে আমাদের গণমাধ্যম কর্মীকে তিনি জানিয়েছেন। তবে তিনি এখন বেরোচ্ছেন, তার গাড়ি বের হবে এখানে। তবে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা দেখছি যে পুরোপুরি
এবং এই পরিস্থিতিটা আমরা দেখছি যে পুরো জায়গাটি জুড়েই রয়েছে এবং বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম এমনকি আন্তর্জাতিক মিডিয়াগুলোকে আমরা এখানে আসতে দেখেছি। তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, বিশেষ করে সুশীল সমাজের যে প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু এখানে আসতে দেখেছি, অর্থনীতিবিদকে আসতে দেখেছি, মানবাধিকার কর্মীকে আসতে দেখেছি, একই সঙ্গে বিদেশি সাংবাদিক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। তাদেরকে আমরা দেখেছি এখানে আসতে। তারা গণমাধ্যমের সঙ্গে অনেকে কথা বলেছেন। তারা বলেছেন নতুন একটি বাংলাদেশ দেখতে চান, নতুন একটি পরিবর্তন দেখতে চান, যে পরিবর্তনের সাথে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা জুড়ে থাকবে, যারা কোনো ধরনের রাজনীতিকরণের বাইরে থাকবেন, যারা কোনো আত্মীকরণের বাইরে থাকবেন, যারা কোনো ধরনের নেপোটিজম বা কোনো ধরনের কোনো সুপারিশের কারণে চাকরি থেকে বঞ্চিত হবেন না, যেটি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান ভূমিকা ছিল। যেহেতু ছাত্ররা তাকে নির্বাচিত হওয়ার জন্য বলেছেন, রিকোয়েস্ট করেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আপনারা নিশ্চয়ই জানেন 2006 সালে শান্তির জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের জন্য একটি বিরল অর্জন, যদিও তিনি নানাভাবে নিগৃহীত ছিলেন বিভিন্ন সময়। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নানাভাবেই হেনস্থা করেছেন এবং তাকে বারবারে বলা হচ্ছিল যে তিনি যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে ইন্টারেস্ট রেট নিয়েছেন, সেই ইন্টারেস্ট রেট সাধারণ মানুষকে অনেক বেশি ভুগিয়েছে। যদিও তিনি সেটা বারবারই দ্ব্যর্থহীনভাবে নাকচ করেছেন এবং বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বরং তিনি গরিবের ব্যাংক হিসেবে তাকে আন্তর্জাতিক মিডিয়াগুলো চেনে। সেটি কিন্তু আমরা ইন্টারন্যাশনাল যে ফোকাসগুলো, সেই ফোকাসগুলোতে আমরা দেখেছি, সেই কথাগুলোও বলেছে, সেই কথাগুলো কিন্তু বারবার বলা হচ্ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন ফ্রান্সের একটি মিডিয়ার সাথে, সেই মিডিয়ার সাথে তিনি বারবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন বাংলাদেশে যে প্রতিহিংসামূলক রাজনীতি, সেই রাজনীতির কোনো ধরনের স্থান হবে না। বাংলাদেশের যে মানুষগুলো, সেই মানুষগুলোর যে ভালোবাসা, সেই ভালোবাসা তিনি পেতে চান, সেই ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে যেতে চান। আগামী দিনগুলোতে যেন কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী বা কোনো ধরনের যারা রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করবে এমন কোনো দুর্নীতিবাজ, এমন কাউকে কোনো স্থান দিতে চান না। আর এর আগে আমরা দেখেছি যে আইজিপি, নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম, তিনি বলেছেন যে পুলিশকে ঢেলে সাজানো হবে। পুলিশের মধ্যে সবাই অপরাধী নয়, যারা অপরাধ করেছেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসা হবে এবং যাদের নেতৃত্বে, বিশেষ করে যাদের নির্দেশে এ ধরনের নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছে, সেই বিষয়গুলোকে আইনের আওতা নিয়ে আসা হবে। তবে সবকিছুর আগে কিন্তু আজকের এই বিষয়টির দিকেই সবার নজর। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে আগমন, তার বক্তব্য এবং সবকিছু বিষয়ে এতক্ষণ আমরা সরাসরি বিমানবন্দরের ভেতর এবং বাইরে থেকে শুনছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। এবারে অন্য প্রসঙ্গ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ, স্বচ্ছ অ্যাটর্নি জেনারেল নিয়োগ সহ বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার ও পুনর্গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হলে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। একই সাথে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের দলবাজ ও বিতর্কিত বিচারপতিদেরও পদত্যাগের দাবি জানান আইনজীবীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতকে ব্যবহার করে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলেছে। তাই বিতর্কিত দলীয় সাবেক বিচারপতিদের গ্রেফতারেরও দাবি জানান তিনি। এছাড়া সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অবিলম্বে প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।